গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 7 মার্চ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বরাকে বিজেপির টিকিট সমীকরণে নতুন মোড়। 26-এর নির্বাচনকে ঘিরে বরাক উপত্যকার রাজনৈতিক অন্দরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টিকিটের অঙ্ক। দিশপুর থেকে জেলা সংগঠন সব স্তরেই চলছে সমীক্ষা, মতামত সংগ্রহ আর নীরব লবিং। বিজেপির স্ক্রিনিং কমিটির সাম্প্রতিক বৈঠকের পর সেই জল্পনাই আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে শিলচর ও দলাই, এই দুই কেন্দ্রকে ঘিরে এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা। সূত্রের খবর, ওই বৈঠকে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সহ একাধিক বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং বরাকের শীর্ষ বিজেপি নেতৃত্ব। বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক রিপোর্ট, জনমত সমীক্ষা এবং স্থানীয় নেতৃত্বের মতামত খতিয়ে দেখা হয় সেখানে। দলীয় সূত্রের দাবি, শিলচর বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে সমীক্ষা রিপোর্টে 1 নম্বরেই উঠে এসেছে বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নাম। সাংগঠনিক স্তরের মতামত নাকি মূলত তার পক্ষেই, যদিও শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিযোগিতা থাকছেই। কারণ জেলা বিজেপির কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দার, প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এবং প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালের নামও দিশপুরে পৌঁছেছে। তবু দলীয় মহলের একাংশের মতে বড় কোনো রাজনৈতিক ঘটনা না ঘটলে শিলচরে মুখ বদলের সম্ভাবনা আপাতত কমই। দলাই বিধানসভা কেন্দ্রেও প্রায় একই চিত্র। দলীয় সূত্রে খবর, স্ক্রিনিং কমিটির আলোচনায় পদ্মপ্রার্থী হিসেবে শীর্ষে রয়েছেন বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস। তার সঙ্গে অমিয়কান্তি দাস সহ আরও 2-1 জনের নাম গেলেও সংগঠনের রিপোর্টে নিহারের অবস্থানই শক্ত বলে জানা গিয়েছে। উপনির্বাচনে জয়ী হওয়ার পর এলাকায় সাংগঠনিক বিস্তার, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং তৃণমূল স্তরের সক্রিয় জনসংযোগ, এই 3 কারণেই তিনি এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বরং সবচেয়ে বড় জল্পনা উদারবন কেন্দ্রকে ঘিরে। সূত্রের দাবি, সেখানে বর্তমান বিধায়ক মিহিরকান্তি সুমের পাশাপাশি সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজদীপ গোয়ালার নামও পাঠানো হয়েছে। সংগঠনের একাংশের মতে তরুণ মুখ হিসেবে তার সক্রিয়তা এবং সাম্প্রতিক সাংগঠনিক সমীকরণই এই পরিবর্তনের সম্ভাবনাকে জোরদার করেছে। কাটিগোড়ায় প্রার্থী হিসেবে কমলাক্ষ পুরকায়স্থের নামও স্ক্রিনিং কমিটির আলোচনায় গুরুত্ব পেয়েছে। বড়খোলায় উঠে এসেছে অনুরাধা দেব ও প্রাক্তন বিধায়ক কিশোরনাথের নাম। হাইলাকান্দিতে লড়াই এখনও খোলা। সেখানে প্রাক্তন এবিভিপি নেতা ডক্টর মিলন দাসের পাশাপাশি সৌম্যকান্ত দত্ত চৌধুরী ওরফে শৌকত এবং জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামীর নামও বিবেচনায় রয়েছে। উত্তর করিমগঞ্জে সুব্রত ভট্টাচার্যের নাম ঘিরেও সংগঠনের একাংশে আলোচনা চলছে। সব মিলিয়ে বরাক উপত্যকায় বিজেপির টিকিট সমীকরণ এখন বহুমাত্রিক। তবে স্ক্রিনিং কমিটির সাম্প্রতিক বৈঠকের পর অন্তত 2টি কেন্দ্র শিলচর ও দলাইয়ে কন্টিনিউটির ইঙ্গিতই বেশি স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ, যদিও শেষ কথা বলবে দিশপুরি। অপরদিকে চা শ্রমিকদের নিয়ে কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্যে তুলপাড় পাতারকান্দি। বিক্ষোভ শ্রমিকদের। চা শ্রমিকদের নিয়ে লুয়ারপুয়া ব্লক কংগ্রেস সভাপতি রাজেন্দ্র গোয়ালার কুরুচিপূর্ণ মন্তব্যে তুলপাড় পাতারকান্দির রাজনৈতিক পরিমণ্ডল। খুবই ফুঁসছেন চা বাগানের শ্রমিকরা। বাগানে কংগ্রেসের প্রবেশ নিষিদ্ধ করলেন পাতারকান্দির 18টি বাগানের বাগান পঞ্চায়েত জনপ্রতিনিধি ও বাগান শ্রমিকরা। এ নিয়ে সমষ্টির সুনাকিরা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী ব্লক কংগ্রেস সভাপতি রাজেন্দ্র গোয়ালার বিতর্কিত বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, রাজেন্দ্র গোয়ালাও বাগানের সন্তান, কিন্তু এই বাগানের সন্তান হয়ে কিভাবে বাগান শ্রমিকদের নিয়ে এ ধরনের অপমানসূচক বক্তব্য করলেন। চা বাগানের লোকেরা অশিক্ষিত, অসভ্য, এরা সন্ধ্যা হলেই মদ খেয়ে ঘুমিয়ে পড়ে, এরা কিছুই বুঝে না। ব্লক কংগ্রেস সভাপতি রাজেন্দ্র গোয়ালার এই বক্তব্য অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, আজ আমরা 18 বাগানের প্রতিনিধিরা একত্রিত হয়ে হুঁশিয়ারি দিচ্ছি, কংগ্রেসের এই বিভাজনের রাজনীতি আমরা আর সহ্য করব না। 2026 সালের নির্বাচনে পাতারকান্দির পাশাপাশি গোটা আসামে আমরা কংগ্রেসকে বয়কট করব। তিনি আরও বলেন, এই ব্লক কংগ্রেস সভাপতি কি জানেন না যে এই বাগান থেকেই বাগান শ্রমিকের সন্তানরা এপিএস আইপিএস পাশ করে প্রশাসনের শীর্ষ আধিকারিক হিসেবে দায়িত্বে আছে। এই বাগান শ্রমিক সন্তানরাই বিজ্ঞানী হয়েছে। আসলে বিভাজনের রাজনীতি করাই কংগ্রেসের ধর্ম। অন্যান্য বক্তারা বলেন, আমরা চা বাগানের সব মানুষ এক হয়েছি। বাগানের জন্ম নিয়ে বাগানের মানুষকে এসব কথা বলার অধিকার কোথা থেকে পেলেন লুয়ারপুয়া ব্লক কংগ্রেস সভাপতি রাজেন্দ্র গোয়ালা? তিনি যদি প্রকৃত শিক্ষিত হতেন তাহলে বিজেপির কার্যকালে হওয়া বাগানের উন্নয়ন তার চোখে পড়ত।
এই সরকারের কার্যকালে প্রতিটি বাগানে জগন্নাথ মন্দির হয়েছে, শ্রমিক সন্তানদের শিক্ষায় শিক্ষিত করতে মডেল স্কুল হয়েছে, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। আসলে দীর্ঘ 70 বছর কংগ্রেস চা শ্রমিকদের ভোটের স্বার্থে ব্যবহার করেছে এবং প্রতারণা করেছে, আর এখন পায়ের নিচে মাটি নেই দেখে সহজ সরল চা বাগানের শ্রমিকদের এভাবে অপমান করছে। তবে এবার ভোট বাক্সে এর যোগ্য জবাব দেওয়ার পাশাপাশি চা বাগানে কংগ্রেসের প্রবেশ নিষিদ্ধ বলে তারা জানান এবং বলেন চা বাগানের শ্রমিকরাই প্রকৃত জবাব দেবেন। অপরদিকে সরকার গঠনের লক্ষ্যে জনতার আশিস চেয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদ যাত্রা অব্যাহত। আশীর্বাদ যাত্রা পঞ্চম দিনে পা রাখল। এদিন নাহারকাটিয়ার নগাঁও তিনালি থেকে শুরু হয় যাত্রা। এই যাত্রায় টিংখং, খুয়াং ও মাহমরা বিধানসভা কেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাত্রাপথে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৃণমূল স্তরের দলীয় কর্মী সমর্থকদের দল নামে। এদিন আশীর্বাদ যাত্রা শুরু করার আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড়ের কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ডিব্রুগড় মণ্ডল বিজেপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন উভয়ে। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির লক্ষ্য 2026 নয় 2047 সাল। নতুন আসাম ও নতুন ভারত নির্মাণের লক্ষ্যেই এগোচ্ছে সরকার। এর জন্য কেন্দ্র ও রাজ্যে আরও 20 বছর বিজেপির সরকার প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেন, ডিব্রুগড়ের রাজ্যের দ্বিতীয় রাজধানী নির্মাণ করা হচ্ছে। এর সুবিধা অন্য রাজনৈতিক দল নেবে, তা হওয়া উচিত নয়। ফলে বিজেপির পরিকল্পনা 2047 সাল পর্যন্ত। অপরদিকে ন্যূনতম মানদণ্ড বৃদ্ধি, উচ্চ মাধ্যমিকে বাড়ছে পাশের নম্বর, সিদ্ধান্ত বোর্ডের। আসামের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ডাক দিল আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড। আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য পাশের ন্যূনতম মানদণ্ড বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। দীর্ঘদিনের প্রচলিত 30% পাশের প্রথা ভেঙে এখন থেকে শিক্ষার্থীদের অন্তত 33% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। গত 2 মার্চ কাউন্সিল কর্তৃক জারি করা এক নির্দেশিকায় এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। বোর্ডের মতে এই পরিবর্তনের মূল লক্ষ্য হল শিক্ষার সামগ্রিক গুণমান বৃদ্ধি করা। এতদিন 30% নম্বর পেলেই প্রথম বর্ষের বৈতরণী পার হওয়া যেত, যা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের শিথিলতা তৈরি করেছিল বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। নতুন এই শিক্ষানীতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে এবং মেধার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করবে। ভারতের অধিকাংশ কেন্দ্রীয় শিক্ষা বোর্ড এবং বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পাশের ন্যূনতম নম্বর সাধারণত 33% রাখা হয়। আসামের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় স্তরের সমতুল্য করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যের শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় মানের সঙ্গে সঙ্গতি বজায় রাখা বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তে রাজ্য জুড়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। শিক্ষাবিদদের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে পাশের হার বাড়ানোর ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য নিজেদের আরও দক্ষভাবে গড়ে তুলতে পারবে। অন্যদিকে একাংশ অভিভাবক ও শিক্ষার্থী উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, হঠাৎ পাশের নম্বর বাড়িয়ে দেওয়ায় শিক্ষার্থীদের উপর মানসিক চাপ বাড়তে পারে। তবে বোর্ড কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনো চাপের সৃষ্টি করা নয়, বরং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং উন্নত মান বজায় রাখাই এই পরিবর্তনের প্রধান উদ্দেশ্য। নির্দেশিকা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রতিটি বিষয়ে ন্যূনতম 33% নম্বর বাধ্যতামূলক হতে চলেছে। অর্থাৎ কেবল উপস্থিত থাকা বা নামমাত্র নম্বর পাওয়া নয়, প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক ব্যুৎপত্তি অর্জন করতে হবে শিক্ষার্থীদের। আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের এই বলিষ্ঠ পদক্ষেপ আগামী দিনে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষার মূল্যায়ন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে ইরান যুদ্ধের আবহে তেল গ্যাসের দাম হু হু করে কি বাড়বে? টান পড়বে কি মজুদ থাকা পেট্রোপণ্যে? বাড়বে কি কালোবাজারি? মধ্যপ্রাচ্যে চলতি যুদ্ধ পরিস্থিতির জেরে এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করছিল ভারতীয় আমজনতার মনে। সূত্রের খবর, ভারতবাসীকে আশ্বস্ত করতে চলেছে মোদী সরকার, কোনো পরিস্থিতিতেই দেশের অন্দরে তেল এবং গ্যাসের দাম যেন না বাড়ে। কেন্দ্র সেটা নিশ্চিত করে চলেছে বলে এই সূত্র মারফত জানা গিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবারই রাশিয়া থেকে তেল কেনার জন্য 30 দিনের ছাড়পত্র দিয়েছে আমেরিকা। কেন্দ্রের তরফ থেকে পেট্রোপণ্যের দাম বাড়া নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা এখনও হয়নি, তবে কূটনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে
দেশীয় বাজারে পেট্রোপণ্যের দাম যেন না বাড়ে সেটা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। নানা পক্ষের সঙ্গে নতুন দিল্লি লাগাতার আলোচনা চালাচ্ছে যেন ভারতে তেল এবং অন্যান্য শক্তি সম্পদের যোগান অব্যাহত থাকে। সেই চেষ্টা সফল হয়েছে বলেই কেন্দ্রের দাবি। আপাতত ভারতে তেল আমদানি সংক্রান্ত বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে কেন্দ্র মনে করছে। উল্লেখ্য, গত 6 দিন ধরে চলা যুদ্ধে তেলের দাম হু হু করে বেড়েছে। 15% দাম বেড়েছে বলেই জানা গিয়েছে। এখনও পরিস্থিতিতে ভারতেও তেলের দাম বাড়ার আশঙ্কা ছিল, কারণ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ। ভারতকে নিজের চাহিদার 85%-এর বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় 50%ই হরমুজ প্রণালী দিয়ে আসে। যদি এই আমদানি বন্ধ হয়ে যায় এবং ভারতে মজুদ শক্তি সম্পদের ভাণ্ডার ফুরিয়ে যায়, তাহলে কি হবে এ নিয়ে কপালে চিন্তার বাদ ছিল আমজনতার। কিন্তু কেন্দ্রের মতে এখনই চিন্তার কারণ নেই। আপাতত 95 লক্ষ ব্যারেল রুশ তেল খুব দ্রুত ভারতের হাতে আসতে চলেছে। আগামী 1 মাসে এই সংখ্যাটা আরও বাড়বে, কারণ আমেরিকার তরফ থেকে ভারতকে 30 দিনের জন্য রুশ তেল কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ে জাহাজে থাকা রুশ তেল কিনতে পারবে ভারত। তার ফলে পেট্রোপণ্য নিয়ে দেশীয় বাজারে উদ্বেগ কমতে পারে। কেন্দ্র মনে করছে, লাগাতার কূটনৈতিক দর কষাকষির ফলেই রুশ তেল কেনার সাময়িক ছাড়পত্র মিলেছে। সেই সাফল্যে ভর করেই দেশবাসীকে আশ্বাস দিতে চলেছে মোদী সরকার। যদিও দিন দুয়েক আগেই দেশ জুড়ে বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম, কেন্দ্রের আশ্বাসের পরেও আমজনতার হেসেলে গ্যাসের দাম বাড়বে না, এ নিয়ে এখনও দ্বন্দ্বে আমজনতা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।